তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে চলছে ভোট। প্রথম দুদিনে করোনার টিকা নেয়া কারো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দেশব্যাপী টিকাদান শুরু ৭ ফেব্রুয়ারি। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ 10:30টায়। মিলবে অনলাইনেই, কলেজে জমায়েত নয়। আজ ভাসানচরে যাচ্ছেন আরও ১,২২২ রোহিঙ্গা। চট্টগ্রাম থেকে যাত্রা হবে নৌবাহিনীর জাহাজে। স্বর্ণ চোরাচালানের নিরাপদ মাধ্যম হয়ে উঠেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ধরা পড়া বড় চালানের ৭৩ ভাগই বিমানের। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মতির তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরু হয়েছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপের ৬৩ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশে পাবনার সুজানগরে নির্বাচন স্থগিত হওয়ায় ভোট হচ্ছে ৬২তে। সবগুলো পৌরসভাতেই ভোট হবে ব্যালট পেপারে। এদিকে এ ধাপে ৩ মেয়র প্রার্থী সহ মোট ৩৭ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোরেলগঞ্জে মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গ্রহণ সুষ্ঠু করতে ও পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। করোনা মহামারীর মধ্যে এবার ৫ ধাপে পৌর নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৭টি পৌরসভায় ভোট হয়। চতুর্থ ও পঞ্চম ধাপে ভোট হবে ফেব্রুয়ারিতে। আরো জানাতে কিশোরগঞ্জ ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। শাহজাহান, ভোটের সার্বিক পরিস্থিতি সকাল থেকে কেমন দেখছেন এবং সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কেমন রয়েছে, আবহাওয়ার পরিস্থিতি কেমন এবং সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। যে আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জে আজ ২টি পৌরসভা নির্বাচন, একটি পৌরসভায় পূর্ণ নির্বাচন, আরেকটি পৌরসভা কিশোরগঞ্জ সদর যে পৌরসভা, সেই পৌরসভায় একটি স্থগিত কেন্দ্রে নির্বাচন। দ্বিতীয় ধাপের নির্বাচন ১৬ জানুয়ারি ছিল, ওই একটি কেন্দ্রে স্থগিত করা হয়েছিল। ওই কেন্দ্রে আজকে ভাগ্য নির্ধারণ হবে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী। আর ভোটের যে পরিবেশ এবং ভোটার উপস্থিতি সম্পর্কে আপনি যেটা বলছিলেন, মানে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো, উপচে পড়া ভিড় প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আমি এখন আছি কটিয়াদি। নারী পুরুষ ভোটাররা উপচে পড়া ভিড়, তারা আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আজ একটা জিনিস খুব ভালো হয়েছে কিশোরগঞ্জে, আজ আসলে ওই যে শীতের যে প্রকোপ বা এই যে কুয়াশার যে দাপট, এগুলি আজকে কিশোরগঞ্জে নেই। গতকাল পর্যন্ত ছিল, কিন্তু আজকে আসলে উৎসবমুখর পরিবেশে সকলের সাথে এই পরিবেশটাও যোগ হয়েছে এই ভোটের আনন্দের সাথে। আজ সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে এবং খুব শান্তি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। মানুষ খুব আনন্দঘন পরিবেশেই ভোট দিচ্ছেন এখন পর্যন্ত। খুব ভালোভাবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও খুব সুন্দর, ভোটার উপস্থিতি খুবই ভালো। কটিয়াদি পৌরসভায় ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের আওয়ামী লীগের প্রার্থী হলো শওকত ওসমান শকুর আলী, বিএনপির প্রার্থী তফাজ্জল হোসেন খান দিলীপ। ৩০,৪৬৬ জন ভোটার কটিয়াদি পৌরসভায় ভোটদান করবেন। কথা রয়েছে 14টি ভোট কেন্দ্র। আর কিশোরগঞ্জে আপনাকে আগেই বলে রেখেছি, একটি স্থগিত ভোট কেন্দ্রের নির্বাচন আজ। সব মিলিয়ে ভোটের পরিবেশ খুবই ভালো, খুব সুন্দর পরিবেশ, উৎসব আমেজে ভোট গ্রহণ চলছে। সকলের মধ্যে একটা সুন্দর আমেজ বিরাজ করছে। আমি প্রথম থেকে এখানে ছিলাম সকাল ৮টা থেকেই। যারা ভোট দিয়েছেন, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগ দিব। এবারে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। আমরা চলে যাচ্ছি নওগাঁতে।
সাদেক, আজকে নওগাঁর কয়টি পৌরসভার কয়টি কেন্দ্রে ভোট হচ্ছে এবং সেক্ষেত্রে ইভিএম এর সিস্টেমে ভোট হচ্ছে কিনা এবং সকালবেলা আবহাওয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমি শুরুতে আপনাকে জানাই যে উত্তরের জেলা নওগাঁতে আজকে কিন্তু দুটি পর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রথমটি হচ্ছে নওগাঁ সদর অর্থাৎ নওগাঁ পৌরসভা এবং আরেকটি সীমান্ত উপজেলা আপনার ধামুরহাট পৌরসভার। আপনাকে যদি আবহাওয়ার পরিস্থিতির কথা বলি, এখন পর্যন্ত কিন্তু নওগাঁয় সূর্যের দেখা মেলেনি, কনকনে শীত বিরাজ করছে এবং এখানে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আর এই শীতের মধ্যেই কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে সকাল 8টা থেকে কিন্তু ভোটদান এখানে শুরু হয়েছে এবং আমি ভোটারদের মধ্যে যেটি লক্ষ্য করেছি যে কিছুটা উৎসবমুখর পরিবেশেই কিন্তু আসলে এখানে ভোটদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের ভোট প্রদান করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ মানুষজন, নারী পুরুষ কিন্তু তারা ভিতরে আসছেন এবং সারিবদ্ধভাবে ভোট দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে নওগাঁ পৌরসভায় কিন্তু আপনার মেয়র পদে 5 জন এবং ধামুরহাট পৌরসভায় কিন্তু মেয়র পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে শুরু থেকেই কিন্তু আপনার প্রার্থীদের মধ্যে একটি শঙ্কা ছিল যে ভোট শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে কিনা, কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা লক্ষ্য করেছি, এখানে র্যাব, বিজিবি সহ স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে তৎপরতা, সেক্ষেত্রে এখন ভোটারদের মধ্যে একটি আস্থার সৃষ্টি হয়েছে যে ভোট শেষ পর্যন্ত হয়তো সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এবং এখানে বিএনপি প্রার্থী যিনি নওগাঁ সদরের নওগাঁ পৌরসভার নজমুল হক পানি, তিনি যেটি বলেছেন যে আসলে এখানে কিন্তু শুরুর দিকে কিন্তু বিএনপি প্রার্থীর উপরে হামলা হয়, কয়েকটি কেন্দ্র নির্বাচনী ক্যাম্প ভাঙচুর হয়, স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেলের 3টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর হয়। এর প্রেক্ষিতে কিন্তু শঙ্কার সৃষ্টি হয় যে শেষ পর্যন্ত তারা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে কিনা। কিন্তু আজকে যে তৎপরতা আমরা লক্ষ্য করেছি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আছে এবং আমরা আশা করছি এবং এখানকার ভোটাররাও আশা করছেন যে শেষ পর্যন্ত ভোট কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সাদেকুল এবং সাজু, আপনারা আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগ দিব। করোনার টিকাদানের পরীক্ষামূলক কার্যক্রমে প্রথম দুদিনে টিকা নেওয়া সবাই সুস্থ আছেন, কারো মধ্যেই দেখা দেয়নি পার্শ্ব প্রতিক্রিয়া, এমনকি ন্যূনতম অসুস্থ বোধও করছেন না কেউ। তাই গুজবে কান না দিয়ে 7 ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হতে যাওয়া করোনা টিকার কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রথম বাংলাদেশি হিসেবে করোনার টিকা নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র নার্স রুনু বেরোনিকা কস্তা। টিকা নেয়ার পর 2 দিন পার হয়েছে। স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন সাহসী এই নারী। জানালেন টিকা নেবার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছেন না তিনি। গতকালকে হসপিটাল গিয়েছিলাম, বিকেলে আমার ফ্যামিলিয়াল একটা প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করেছি। রাতে 11টার সময় ওখান থেকে বাসায় এসেছি। ভ্যাকসিন নেওয়ার আগেও আমি যেমন ছিলাম এখনো আমি আগের মতোই আছি। প্রতিদিনকার মতোই শান্তিনগর সিগন্যালে ব্যস্ত সময় পার করছেন চতুর্থ বাংলাদেশি হিসেবে করোনার টিকা নেয়া ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম। তার মতে টিকা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই মহামারী থেকে দেশ ও জনগণকে যদি আপনি মুক্ত করতে চান তাহলে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। আর এই ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নাই। উদ্বোধনী দিনের টিকা নেয়া কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক আল মামুনও সম্পূর্ণ সুস্থ আছেন। এছাড়া প্রথম 2 দিনের টিকা নেয়া 567 জনের কারো মধ্যেই দেখা দেয়নি ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া। সবাই চেষ্টা করা উচিত যে নেগেটিভ নিউজগুলোকে অ্যাভয়েড করা, হুজুগে কান না দেওয়া। আপনার যদি কোনো ভয় বা আতঙ্ক থাকে, আপনি হেলথ পার্সোনালদের কাছে যান, ওনাদের কাছ থেকে অথেন্টিক ইনফরমেশন শুনেন বা আপনি সায়েন্টিফিক জার্নালগুলো দেখেন, তাহলে দেখবেন যে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অন্য ভ্যাকসিনগুলোর মতো এই ভ্যাকসিনেও মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তবে 4 ধাপের ট্রায়াল ও কয়েকটি দেশের অনুমোদন পাওয়া অক্সফোর্ড ভ্যাকসিনে কোনো ঝুঁকি নেই। জীবনের ঝুঁকি নেই, এটা সারা বিশ্বে স্বীকৃত। কিছু বিভ্রান্তি থাকলেও সেটা কেটে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সবাই উৎসবমুখর পরিবেশে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে অংশগ্রহণ করবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা টিকার জন্য দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 38 জেলায় পৌঁছেছে বেক্সিম কোরোনা করোনা টিকার প্রথম ধাপের ডোজ। শুক্রবার সকালে জেলাগুলোতে বিশেষ ফ্রিজার ভ্যানে করে পৌঁছে দেওয়া হয়েছে এসব টিকা।
আগে থেকেই প্রস্তুত রাখা হয় জেলার ইপিআই সংরক্ষণাগারগুলো। শুক্রবার সেখানেই রাখা হয়েছে করোনার টিকা। ওয়াকিং কুলার ও আইসলাইন রেফ্রিজারেটরে সবসময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যবস্থা। ফরিদপুরে পৌঁছেছে ৬০,০০০ ডোজ। জেলার প্রতিটি উপজেলায় একটি করে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ও সদর হাসপাতালে একটি সহ মোট ১৩টি কেন্দ্র থেকে দেয়া হবে এ টিকা। এছাড়া রাজশাহীতে পৌঁছেছে ১,৮০,০০০ ডোজ। বরিশালে এ দফায় গেছে ১,৬৮,০০০ ডোজ টিকা। এর মধ্যে ৪৮,০০০ ডোজ সংরক্ষণ করা হবে আপৎকালীন পরিস্থিতির জন্য। আমরা ১.৫ লাখ থেকে ১,৮০,০০০ পর্যন্ত ভ্যাকসিন আমরা এতে সংরক্ষণ করতে পারবো 280 ডিগ্রি তাপমাত্রায়। সার্বক্ষণিক কারেন্ট থাকার জন্য আমাদের আলাদাভাবে একটা জেনারেটরও আছে। আমরা তো জেনারেটরের মাধ্যমে আমরা সার্বক্ষণিক এখানে আমার 280 ডিগ্রি থাকবে ইনশাল্লাহ। রাজবাড়ী, নাটোর, রাজশাহী, ঝিনাইদহ, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় পৌঁছেছে করোনার টিকা। টাঙ্গাইলে ১,২০,০০০ ডোজ টিকা গ্রহণ করেছেন জেলা সিভিল সার্জন। চুয়াডাঙ্গায় পৌঁছানো ৩৬,০০০ টিকা যাবে জেলা সদর সহ উপজেলা হাসপাতালগুলোতে। আজ চুয়াডাঙ্গা জেলায় করোনা ভাইরাসের যে টিকা কোভিড-19 ভ্যাকসিন সেটা স্বাস্থ্য বিভাগে সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে এসে পৌঁছেছে। ৩৬,০০০ ব্যক্তিকে প্রথম ডোজ টিকা দিতে সক্ষম হব। এসব টিকা সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ের ইপিআই স্টোর। প্রয়োগ সহ সার্বিক ব্যবস্থাপনায় প্রস্তুত রাখা হয়েছে একাধিক দল। নিরাপত্তায় থাকছে বাড়তি পুলিশ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শুক্রবার দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছর 9 মে একদিনে মৃত্যুর সংখ্যা ছিল 8, অর্থাৎ প্রায় 9 মাসে একদিনে করোনায় সর্বনিম্ন সংখ্যক মানুষ মারা গেছে শুক্রবার। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,094 জনের। মৃতদের মধ্যে পুরুষ 6 জন এবং নারী 1 জন। 204টি ল্যাবে 24 ঘন্টায় 12,075টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 454 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.76%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,34,407 জনে। সুস্থ হয়েছেন আরও 414 জন। এই নিয়ে মোট সুস্থ হলেন 4,78,960 জন। তৃতীয় দফায় দ্বিতীয় দিনে আজ আরও 1,222 জন রোহিঙ্গা যাচ্ছেন ভাসানচরের আবাসনে। এর আগে গতকাল সেখানে পৌঁছেছেন 1,778 জন রোহিঙ্গা। ভাসানচরে থাকা স্বজনদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি জেনেই ভাসানচরে যেতে রাজি হয়েছেন বলে জানিয়েছে রোহিঙ্গারা। এর আগে কক্সবাজারের রুখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রামে আনা হয় তাদের। সকালে নৌবাহিনীর জাহাজে করে তাদের নেওয়া হবে ভাসানচরে। গত 4 ডিসেম্বর প্রথম ধাপে 1,642 জন রোহিঙ্গা ভাসানচরে যান। এরপর 29 ডিসেম্বর দ্বিতীয় ধাপে ভাসানচরে যান আরও 1,804 জন রোহিঙ্গা। আর তৃতীয় দফায় মোট 3,000 রোহিঙ্গা যাচ্ছেন ভাসানচরের আবাসনে। তৃতীয় ধাপে ভাসানচরে যাওয়ার ব্যাপারে চট্টগ্রাম থেকে এবং চট্টগ্রামের পতাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে আজকে যারা ভাসানচরে যাচ্ছেন তাদের নৌবাহিনী কখন নিয়ে যাবে এবং যারা যাচ্ছেন আজকে তাদের প্রতিক্রিয়া কেমন? ইফতেখার, যারা আজকে ভাসানচরে যাচ্ছেন তাদের প্রতিক্রিয়া কেমন এবং নৌবাহিনী তাদেরকে নিয়ে কখন রওনা দিবেন? ইফতেখার, আপনি শুনতে পাচ্ছেন? ইফতেখার, আজকে যারা ভাসানচরে যাচ্ছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং যারা আজকে যাচ্ছেন তাদেরকে নিয়ে নৌবাহিনী কখন রওনা দিবেন? এরই মধ্যে আসলে মিনিট 2 আগে চট্টগ্রামের বোট ক্লাবের জেটি থেকে রোহিঙ্গাদের বহনকারী 4টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এর আগে আসলে গতকাল রাতেই তাদেরকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। সেখানে চট্টগ্রামের পতেঙ্গার যে বিএএফ শাহীন কলেজে সেখানে একটি অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে সেখানে তাদেরকে রাখা হয় এবং এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে 1,666 জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আর আজকে আসলে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হয়নি, যে তাদের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটি জানবো সেটির সুযোগ আজকে করে দেওয়া হয়নি, কারণ জাহাজে যাওয়ার অনুমতি সকলের ছিল না, যার কারণে আমাদের সেই প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। তবে এর আগে যখন আমরা আপনি জানেন যে তৃতীয়
তৃতীয় ধাপের দ্বিতীয় দিনের মতো আজকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে 3 ধাপে যেসব রোহিঙ্গারা গেছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তাদের কাছে আমরা বারবার জানতে চেয়েছিলাম যে তারা কেন যে টেকনাফ কিংবা উখিয়ার যে আশ্রয় শিবিরগুলো রয়েছে সেখান থেকে কেন তারা ভাসানচরের উদ্দেশ্যে যাচ্ছে। তারা বারবার যেই কথাটি বলে আসছিলেন সেটি হচ্ছে রোহিঙ্গাদের যে কক্সবাজারে যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলোতে অপেক্ষাকৃত একটি ঘিঞ্জি পরিবেশ এবং পাশাপাশি একটা অস্বাস্থ্যকর জায়গায় তাদেরকে থাকতে হচ্ছে। এর সঙ্গে নতুন করে যে বিষয়টি যুক্ত হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে হানাহানি, সন্ত্রাসী কার্যক্রম, সেটির কারণে তারা আসলে অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে তারা একটি নিরাপদ জায়গা তারা সন্ধান চাচ্ছিল, যার কারণে তারা ভাসানচরে আগ্রহী হয়েছে। কারণ তারা সেই ভাসানচরে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলোর বিষয়ে তারা আগে খবর নিয়েছেন এবং ইন্টারনেটে মাধ্যমে সেখানকার চিত্র তারা দেখেছেন এবং দেখে তাদের মনে হয়েছে অপেক্ষাকৃত যে খোলামেলা পরিবেশ সেখানে রয়েছে এবং সেখানে যারা এরই মধ্যে গেছেন তাদের সঙ্গেও তাদের কথা হয়েছে যে তারা জানতে চেয়েছেন সেখানে তাদের জীবনযাপন কেমন হচ্ছে। সেই বিষয়টি জানতে চাওয়ার পরে সেখানে যে চাষবাসের ব্যবস্থা করা কিংবা পশুপালনের ব্যবস্থা রাখার বিষয়গুলো জানার পরে তারা সেখানে যেতে আগ্রহী হয়েছেন। তো আজকে চতুর্থ ধাপের মতো যেই চতুর্থ ধাপের দ্বিতীয় দিনে আসলে রোহিঙ্গারা যাচ্ছে। আপনি জানেন ডিসেম্বর থেকে এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল, যদিও গত বছরের মে মাসে যে মালয়েশিয়া যাওয়ার পথে কিছু রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই প্রক্রিয়াটি অব্যাহত থাকবে বলে আমাদের এখানকার এই প্রকল্প সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের পতেঙ্গা থেকে ভাসানচরে যাওয়ার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সকাল 10:30টায়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভার্চুয়ালি ফল তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এদিকে করোনা পরিস্থিতিতে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে 10 মাসের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। গত বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। 1 এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এবার জেএসসি পরীক্ষার ফল 25 ভাগ, এসএসসি পরীক্ষার 75 ভাগের গড় করে ফল প্রকাশ করা হচ্ছে। এই ফল প্রকাশে বোর্ডের চলমান আইন সংশোধন করতে হয়েছে। অনলাইনে শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন, তাই ফল দেখতে শিক্ষার্থীদের কলেজে না আসার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের সকল এইচএসসি পরীক্ষার্থী যারা ছিলেন তাদেরকে, যারা কালকে ফলাফল পাবার জন্য অপেক্ষা করছেন, তাদেরকে এবং তাদের অভিভাবকদেরকে অনুরোধ করব যে সবাই তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভিড় না করেন এবং যেহেতু অনলাইনে থাকবে তারা যেন সেটি দেখে নেন। এদিকে চলমান ছুটি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর আহ্বান মন্ত্রণালয়ের। যদি এর মধ্যে তাদের অভ্যাসে কোনো পরিবর্তন ঘটে থাকে এই দীর্ঘ করোনার বন্ধের সময়, সেই অভ্যাসগুলো আবার ঠিকঠাক করে নেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে আসার সম্পূর্ণ প্রস্তুতিটা যেন তারা নিয়ে নেয়। অভিভাবক এবং শিক্ষকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জোরালোভাবে ভাবতে হবে মন্ত্রণালয়কে। বাসায় শিক্ষার্থীদের পড়াশোনা তেমন একটা হচ্ছে না বলছেন তারা। স্কুল এবং কলেজ খুলে দেওয়া উচিত, বাচ্চাদের বাসায় কোনো পড়ালেখা হচ্ছে না। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা এনে অথবা গুরুত্ব দিয়ে অবশ্যই যেন শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দেয়। এসএসসি পরীক্ষার্থীদের জন্য 9 মে পর্যন্ত ক্লাস নিয়ে জুন মাসে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস 15 জুন পর্যন্ত নিয়ে জুলাই বা আগস্ট মাসে পরীক্ষা নেয়ার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণ চোরাচালানের নিরাপদ মাধ্যম হয়ে উঠেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। গোয়েন্দা তথ্য বলছে বিভিন্ন সময়ে স্বর্ণের যত বড় চালান ধরা পড়েছে তার 73 ভাগই বাংলাদেশ বিমানে। গোয়েন্দাদের অভিযোগ, বিমানকর্মীর সহায়তা ছাড়া যন্ত্রাংশ খুলে স্বর্ণ লুকিয়ে রেখে পাচার করা সম্ভব নয়। চোরাচালান বন্ধে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন গোয়েন্দারা। বাংলাদেশ বিমানের বিলাসবহুল একটি ফ্লাইটে চোরাচালানের স্বর্ণ জব্দে তল্লাশি করছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানের সিট খুলে চলছে তল্লাশি। দীর্ঘ চেষ্টার পর মিলল বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের অনেকগুলো বার।
গোয়েন্দারা বলছেন, বিমান ছাড়ার আধ ঘন্টা আগে সকল যাত্রীকে একসঙ্গে বিমানে ওঠানো হয়। ফলে কোনো যাত্রীর পক্ষে এভাবে স্বর্ণ রাখা সম্ভব নয়। তাদের আশঙ্কা, যাত্রী ওঠানোর আগেই বিমানেরই কোনো কর্মীর সহায়তায় স্বর্ণ লুকিয়ে রাখেন চোরা কারবারিরা। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে গত বছরের আগস্টে এনবিআরকে চিঠি দেয় কাস্টমস গোয়েন্দা। টয়লেট সহ নানা স্থানে বিশেষভাবে লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা করা হয়। প্রায়ই হাতে নাতে আটক হন বিমানের কর্মী। গোয়েন্দাদের হিসাবে 2017 সেপ্টেম্বর থেকে 2020 নভেম্বর পর্যন্ত ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বড় চালান ধরা পড়েছে 22টি, যার 16টি বাংলাদেশ বিমানের ফ্লাইটে। জব্দ করা হয়েছে 240 কেজি স্বর্ণ। গোয়েন্দারা জানান, আটকের তুলনায় চোরাচালানের পরিমাণ অনেক বেশি। এই স্বর্ণের সাথে অনেক অবৈধ কর্মকাণ্ড জড়িত। এর একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং একটা ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, এই দুটাই অবৈধ। তো যেটার ব্যাকে অবৈধ, ফ্রন্টে অবৈধ, সেই জিনিস তো আপনি বৈধ পথে তো সে করতে উৎসাহিত হবে না। অনেক গোয়েন্দা সদস্যের অভিযোগ, স্বর্ণ আটকের অভিযানে অসহযোগিতা করেন বিমানের অনেক কর্মকর্তা। অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয় না যথাযথ ব্যবস্থা। বিমান কর্তৃপক্ষ অবশ্য ফ্লাইটের অভ্যন্তরের ঘটনার দায় চাপাচ্ছেন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ওপর। তাদের দাবি, অপরাধীদের ব্যাপারে তারাও কঠোর। চোরাচালানে সহযোগিতার অভিযোগ ওঠায় সিঙ্গাপুরের একটি কোম্পানির গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি বাতিল করা হয়েছে। যখন কোনো এয়ারপোর্টে এয়ারক্রাফটটা থাকে তখন ওইখানকার যে টেকনিক্যাল কাজ, ওইখানকার মেনটেন্যান্স, ক্লিনিং ওই দেশের করে, এটা এয়ারলাইন্সের নয়, বিমানের কোনো লোক এটা করে না। ঢাকা কাস্টম হাউসের হিসাবে 2019 থেকে 20 সালের ডিসেম্বর পর্যন্ত আটক হয়েছে 974 কেজি স্বর্ণ। দেরিতে হলেও স্বর্ণ আমদানির জন্য নীতিমালা করেছে সরকার, কিন্তু এর আওতায় তেমন আমদানি হচ্ছে না, কমেনি চোরা চালানো। অনুসন্ধান বলছে এর কারণ, শস্যের মধ্যেই যেমন ভূত আছে, তেমনি ভূত তাড়ানোর ব্যবস্থাও দুর্বল। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে, রাজধানীতে 2 বছরে 250-র বেশি মোটরসাইকেল চুরি করেছে বিল্লাল খান চক্র। 5 মিনিটেই গায়েব হয় বাইক। রংপুর বিভাগের 8 জেলাসহ মোট 16 জেলায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আজ থেকে রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে। উত্তর পূর্বাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে 4 বা 5 ফেব্রুয়ারি পর্যন্ত। কথায় আছে, মাঘের শীতে বাঘ কাঁপে। সত্যিকার অর্থেই এবছর বাঘ কাঁপানো শীত সঙ্গী করে এসেছে বাংলা পঞ্জিকায় মাঘ মাস। মাসের 15 দিন পার হলেও কমেনি শীতের দাপট। হাড় কাঁপানো শীতের কামড় পড়েছে রাজধানীতেও। উত্তরের হিমেল হাওয়ায় ঢাকায় পারদ নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা ঢাকা সকাল মাথায় নিয়েই কর্মস্থলে ছুটছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। পথের ধারে আগুন জ্বালিয়ে একটু উষ্ণতার ছোঁয়া নিতে ব্যস্ত অনেকেই। যে শীতটা বেশ আকারে বেড়ে গেছে এবং কনকনে, বিশেষ করে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়তে তো বেশ কষ্ট হয়। জনজীবনে তো খুবই মারাত্মকভাবে প্রভাব ফেলতেছে। আপনার কাজ করাই যাচ্ছে না, যারা আর কি আপনার যে কায়িক পরিশ্রম করে তারা তো পারতেছে না। কনকনে ঠান্ডায় কাঁপছে সারা দেশের জনপদ, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল বিপর্যস্ত। পঞ্চগড় সহ রংপুর বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের আমেজ, ঘড়ির কাঁটাও যেন ধীর হয়ে আসে। দিগন্ত জোড়া সর্ষে খেতে কুয়াশা মুড়ে স্থির হয়ে থাকে সময়। আকাশ বাতাস আরো ভালো হয়, তা সবাই তারা চারা রোপণ আরো লাগাইতে পারে। ঘন কুয়াশার কারণে সরিষা নষ্ট হয়ে গেছে, ওষুধপাতি দিয়েছি, কোনো কাজ হয়নি। পৌষের তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকলেও মাঘ মাসের প্রথম দিন থেকেই ঢাকাসহ সারা দেশের শীতের তীব্রতা বাড়ে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, কুমিল্লা, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গলে। অনেক অঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি সারাদিন মিলছে না সূর্যের দেখা। আগামী 3-4 দিন চলবে এই শৈত্যপ্রবাহ। নদ নদীর অববাহিকাগুলোয় এ সময় ঘন ও মাঝারি কুয়াশা পড়তে পারে। শৈত্যপ্রবাহ আপনার দেশের উত্তর পশ্চিমাঞ্চলে থাকলেও আপনার শীতটা সারা দেশে অনুভূত হচ্ছে। সারা দেশে শীতটা অনুভূত হওয়ার কারণ হচ্ছে আপনার দিনের যে তাপমাত্রাটা সেটা স্বাভাবিকের চাইতে 2 থেকে 3 ডিগ্রি কম আছে। ইভেন রাত্রের তাপমাত্রাটা স্বাভাবিকের চাইতে আপনার 1-2 ডিগ্রি কম আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.6 ডিগ্রি সেলসিয়াস। মাঘের দ্বিতীয় পক্ষ মানে শীতের বিদায় বেলা।
আর বসন্তের আগমন বার্তা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরাসহ বেশ কিছু এলাকায় মোটরসাইকেল রাখার 3 থেকে 5 মিনিটের মধ্যে গায়েব। তারপর সেটি হাত বদলে চলে যায় নানা জেলায়। বিক্রি করা হয় নম্বর প্লেট পাল্টে। আর কাজ করছিল 10 জনের একটি দল। বিল্লাল খান বাদলের নেতৃত্বে তারা গত 2 বছরে চুরি করেছে 250-এরও বেশি মোটরসাইকেল। কিশোরগঞ্জের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে কাজ করত বাদল। সেখান থেকেই একসময় বনে যান চোর। কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসে গড়ে তোলেন সংঘবদ্ধ চক্র। উত্তরা, নদ্দা, কালাচাঁদপুর, বাড্ডা ওইসব থেকে টার্গেট করা সহ প্রায় 1 ঘন্টা, কিন্তু নিতে 4-5 মিনিট লাগে। সিসিটিভি ক্যামেরায় চুরির যে দৃশ্য দেখা যাচ্ছে এটি বাদলেরই কাজ। তারা 10 জনের একটি দল। চুরির কাজে থাকে 2 থেকে 3 জনের। একজন তালা ভাঙে, একজন পাহারায় থাকে, আর মোটরসাইকেল নিয়ে যায় আরেকজন। গাজীপুর বা নরসিংদী পর্যন্ত গিয়ে হাত বদল। তারপর সেটি নেওয়া হয় কিশোরগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে দেয়া হয় আরেক ব্যক্তিকে। সে নম্বর প্লেট বদলে মোটরসাইকেলটি বিক্রি করে দেয়। গাড়িটা রেখে তালা মেরে আমি মসজিদে ঢুকি, নামাজ শেষ করি। তো 20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে আমার নামাজ শেষ হয়। সেখান থেকে বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটা যথাস্থানে নাই। তুরাগ থানাতে এই মোটরসাইকেল চুরি যাওয়ার একটা মামলা দায়ের করি। উত্তরায় একের পর এক চুরির ঘটনায় তৎপর হয় গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে বাদল ও তার সহযোগী সানাউল্লাহ। উদ্ধার করা হয় বেশ কিছু মোটরসাইকেল। মোটরসাইকেলগুলো চুরি করার পর এই মোটরসাইকেলগুলো নিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ওগুলোতে তার চক্র রয়েছে, যারা ওখানে মোটরসাইকেলগুলো রিসিভ করার পর ওই সংশ্লিষ্ট এলাকাগুলোতে মোটরসাইকেলগুলো সে বিক্রি করে দেয়। গোয়েন্দারা বলছেন উত্তরা 6 থানায় বাদলের নেতৃত্বেই হয় চুরি। কিশোরগঞ্জে 10 বছর ওয়ার্কশপে থেকে চুরির মোটরসাইকেল বেচাকিনা করেছে সে। ঢাকায় গত 2 বছরেই 250-এর বেশি মোটরসাইকেল চুরির পেছনে আছে এই বাদল। আন্তঃজেলা যারা এই ধরনের চোর চক্র আছে তার সাথে একটা সখ্যতা আছে। চুরি করে তাদের কাছে দিতে পারলে মোটামুটি সে নিরাপদ, যে ঠিক আছে আমার এই কাজটা সাকসেস হয়ে গেছে, এভাবেই তারা চুরি করে। চক্রের পলাতক সদস্যদের ধরতে ও চুরি হওয়া বাকি বাইকগুলো উদ্ধারে অভিযানে রয়েছে ডিবি। পাশাপাশি নেওয়া হচ্ছে উদ্ধার হওয়া মোটরসাইকেল ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাদ কৃষিতে অনেকেরই মিলছে ফল, তাজা শাকসবজি। রাজধানীতে এখন ছাদ বাগানের সংখ্যা 7,000-এরও বেশি। একে আরও এগিয়ে নিতে প্রকল্প চালু আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। প্রশিক্ষণের পরিকল্পনার কথাও জানালেন নগর কৃষি উৎপাদন প্রকল্পের পরিচালক। বাড়ির ছাদে আম, করমচা, পেয়ারা, ড্রাগন সহ বাহারি ফলের গাছ, সঙ্গে নানা জাতের মশলা, সবজি আর ফুল। ঢাকায় উন্মুক্ত জায়গা কমে যাওয়ায় কমেছে গাছ লাগানোর সুযোগ। নগরীর বাসিন্দাদের জমি নেই, আছে ছাদ, তাই অনেকেই সেখানে করছেন শখের বাগান। অনেকে আবার প্রাত্যহিক শাকসবজির চাহিদা মেটাচ্ছেন সেখান থেকে। বাড়তি হিসেবে মিলছে নির্মল বাতাস। সবুজের কিছু সমারোহ শহরের বুকে পাই, এবং বিকেলবেলাটা যখন ছাদের উপরে এসে বসি তখন সত্যিকারভাবে অন্যরকম লাগে। এটা একটা অন্যরকমের নেশায় পরিণত হয়েছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণের ভালো উৎস হতে পারে এই ছাদ বাগান। একই সঙ্গে এতে আছে ভিন্ন এক আনন্দ এবং মানসিক শান্তি এবং এক ধরনের সাশ্রয়ও বটে। সেটি যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে এটি আমাদের জন্য খুবই উপকার হবে। এ উদ্যোগকে উৎসাহ দিতে 10% হোল্ডিং ট্যাক্স মওকুফের সুবিধা দিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সহযোগিতায় প্রকল্প চালু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কারিগরি প্রশিক্ষণ সহ আগামীর পরিকল্পনা জানালেন প্রকল্প পরিচালক। এই ছাদ প্রযুক্তি সম্প্রসারণের ফলে বিভিন্ন ধরনের মাস মিডিয়া প্রকাশ, পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তারপরে আমাদের কিছু অডিও ভিজুয়াল প্রকাশনী করা, পাশাপাশি আমাদের কিছু প্রদর্শনী করা, এর মাধ্যমে দেখা গেছে যে সমস্ত ছাদ বাগানগুলো প্রায় সি গ্রেডের ছিল তারা এই গ্রেডে চলে আসতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন রাজধানীতে ছাদ বাগানের সংখ্যা 7,000-এর বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে জনপ্রিয় হচ্ছে ছাদ বাগান। গবেষণা বলছে সবুজের এই সমারোহ কমাতে পারে নগরীর ক্রমবর্ধমান তাপমাত্রা। আর এ বিষয়ে উৎসাহী করতে হোল্ডিং কর কমানোর কথা বলছেন মেয়র। তবে বারান্দা বা ছাদে বাগান করার আগে ভবন নির্মাণে সচেতন হতে হবে বলছেন স্থপতিরা।
জনসংখ্যার পাশাপাশি রাজধানীতে বাড়ছে যানবাহন, বহুতল ভবন, শিল্প কারখানা, কমছে উন্মুক্ত প্রাঙ্গণ, গাছপালা। এতে তাপমাত্রা বাড়ছে। তবে এই সংকটের সমাধান দিতে পারে ভবনে গড়া বাগান। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, ঢাকার 5 লাখ ভবনের 9 ভাগের ছাদই ফাঁকা। ধানমন্ডি, লালমাটিয়া, মহাখালী, উত্তরায় 3000 ভবনের 1000-এ আছে বাগান। আর মিরপুর, মতিঝিল, বাণিজ্যিক এলাকা ও তেজগাঁও শিল্পাঞ্চলে গাছ কম থাকায় বাড়ছে তাপমাত্রা। এই ছাদ বাগান যেই এলাকায় আছে, আমরা 36টি, ঢাকা শহরে 36টি এই ধরনের স্থানের একটি গবেষণা কার্য পরিচালনা করি এবং যেখানে ছাদ বাগান কিংবা বাগান বা সবুজ এবং পানির উপস্থিতি রয়েছে, সেইখানে যেখানে এইসবের উপস্থিতি নাই তার চেয়ে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা আমরা কম লক্ষ্য করেছি। তবে পরিকল্পনা না করে ছাদ বাগান তৈরি করতে পারে ঝুঁকিও। তাই ভবন নির্মাণের সময়ই এ নিয়ে আলোচনা করতে হবে স্থপতির সঙ্গে। এখন যেই ছাদটা ডিজাইন করার সময় ছাদে বাগান করা ডিজাইন করা হয় নাই, যেটা করা হয়েছে সেটা তো কোনো সমস্যা না, যেটা করা হয় নাই সেখানে কিন্তু কোনো বড় ড্রাম, বড় মাটির টবেই মানুষ করবে, তখন ওকে ড্রামের তলার সাথে ছাদের একটা সেপারেশন লাগবে এবং এটার তলা থেকে পানিটা যে পড়বে, এই পানিটা যেন প্রপার ড্রেনেজ হয়, না হলে হচ্ছে কি ঠিক নিচের তলাটায় ড্যামটা হবে। নগর পরিকল্পনাবিদদের সঙ্গে ভবনে বাগান করতে উৎসাহিত করছেন উত্তর ঢাকার মেয়রও। আবার অনেকে বলছেন আমরা যারা ফুল টবে যারা লাগাবো আমাদেরকেও কিন্তু সেই বেনিফিট দিতে হবে। বেনিফিটটা কি 10% রিবেটের কথা আমি বলেছি। 10% রিবেট কিন্তু অনেক, সুতরাং একটা উৎসাহ দেওয়া। দেখা যাবে যে এই যে 10% রিবেট যদি টোটাল ট্যাক্সের উপরে আসে, তাহলে অবভিয়াসলি এটি কিন্তু অনেক একটা মেসেজ হবে এবং ঢাকা শহরের যে অক্সিজেন হাবের যে আমার পরিকল্পনা সেটা আমরা করতে পারবো। অজস্র ছাদ তৈরি হয়েছে যেগুলো শুধু শুধু পড়ে থাকে, বিশেষ করে কর্পোরেট হাউস, অফিস বিল্ডিং, সরকারি ভবনগুলো। এই সমস্ত ভবনগুলোকে যদি ছাদ বাগান আন্দোলন গড়ে তোলা যায়, তবে অবশ্যই নগরীর সবুজের প্রয়োজনের যে ঘাটতি রয়েছে সেটি মিটবে। তাই ঘনবসতি ও শিল্প এলাকায় ছাদ, বারান্দা ও বাড়ির আশেপাশের খোলা জায়গায় বাগান করার পরামর্শ পরিবেশবিদদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহরের পরিবেশ রক্ষায় সারা বিশ্বেই জনপ্রিয় হচ্ছে ভবন কেন্দ্রিক বৃক্ষরোপণ। ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়নের চাপে বনভূমি কমে যাওয়ায় ছাদ কৃষিতে গুরুত্ব দিচ্ছেন পরিবেশ বিজ্ঞানীরা। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা, অন্যদিকে মিলছে ফলমূল, শাকসবজিও। আকাশছোঁয়া অট্টালিকার মধ্যে সবুজের সমারোহ। বিশ্বের প্রায় সব প্রান্তে এখন দেখা মিলছে এমন দৃশ্যের। আবাসন শিল্প সহ নানা কারণে কমছে বনভূমি, কাটা পড়ছে গাছ, বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। সংকট কাটাতে গবেষকেরা গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা বললেও নগরায়নের চাপে তা হয়ে উঠছে প্রায় অসম্ভব। তবে বিকল্প পথও বেছে নিয়েছে কিছু দেশ। সিঙ্গাপুরে চাষাবাদ অসম্ভব হয়ে পড়ায় আমদানি নির্ভরতা কমাতে বাড়ি বা বহুতল ভবনে জায়গা পেয়েছে কৃষি। বড় শপিং মলগুলোর ছাদে ফলছে ফল, শাকসবজি। চীন ও কোরিয়ায় বহুতল অফিস ভবনে এসেছে ছাদ কৃষির আওতায়। চীনের সাংহাইয়ে ছাদে হয়েছে ইকো পার্ক, সেখানে আছে নানা প্রজাতির কয়েক হাজার গাছ। থাইল্যান্ডের ব্যাংককে বাণিজ্যিকভাবে হয়েছে নগর কৃষি প্রকল্প, এতে বহুতল ভবনের ছাদে ফলছে ফসল। হংকংয়েও জনপ্রিয়তা পেয়েছে এই কৃষি কার্যক্রম। তরুণদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ, এতে আধুনিক সরঞ্জামের সহায়তায় উৎপাদন হচ্ছে খাদ্যশস্য। শহরের পরিবেশ রক্ষায় সবুজে আচ্ছাদিত ভবন বাড়ছে ইউরোপ, আমেরিকাতেও। এর বড় উদাহরণ ইতালির মিলানে শহুরে বন নামে খ্যাত বোস্কো ভার্টিক্যাল ভবনটি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদ আরো যা থাকছে। বিশ্বে করোনায় একদিনে 14,000-এর বেশি মানুষের মৃত্যু, নতুন 6.25 লাখ নিয়ে মোট আক্রান্ত 10,25,00,000। করোনার কারণে এবার বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হলেও তা অর্জন করতে পারছে না ব্যাংকগুলো। চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত কোনো মাসেই প্রবৃদ্ধি অর্জিত হয়নি।
ঋণ প্রবাহে গতি বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে প্রণোদনা প্যাকেজের সঠিক বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে দেশে সরকারি বিনিয়োগ দ্রুত বাড়লেও বেসরকারি বিনিয়োগ সে হারে বাড়ছে না। যদিও কমানো হয়েছে ঋণের সুদহার, দেয়া হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সুরক্ষায় প্রায় ১.৫ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। তারপরও আশানুরূপ হারে বাড়ছে না বেসরকারি খাতের ঋণ। মুদ্রার যোগান বাড়িয়ে চলতি অর্থ বছরের মুদ্রানীতি বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৪.৮% নির্ধারণ করা হয়। তবে এখন পর্যন্ত তা নির্ধারিত লক্ষ্যের অনেক নিচে রয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৮.37%। পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থ বছর শেষে লক্ষ্য পূরণ সম্ভব বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। ব্রড মানি সাপ্লাই সেটা কিন্তু আমরা সাকসেসফুল একেবারে কাছাকাছি চলে গেছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের কারণে কিছুটা আমরা একটু ধাক্কা খেয়েছি। আগামী 2021 জুন পর্যন্ত আমাদের টার্গেট যেটা আছে এই টার্গেট আমরা ফুলফিল করতে পারবো। লোকাল মার্কেটে এবং আন্তর্জাতিক মার্কেটে কমোডিটি, বিশেষ করে সুতা, তুলা এবং এই ডিমান্ডটা আলটিমেটলি ক্রেডিট গ্রোথকে বাড়িয়ে দিবে বলেই আমরা আশা করি। ক্ষুদ্র মাঝারি খাতের প্রণোদনা ঋণ বিতরণ আশাব্যঞ্জক নয়। তাই ব্যাংকগুলোকে মার্চের মধ্যে ঋণ দেয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব বেশি মুদ্রা সরবরাহ না বাড়িয়ে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের এবং রিয়েল সেক্টরে কর্মসংস্থান যেগুলি বেশি হয় সেখানে যেন আপনার মুদ্রা ক্রেডিট সাপ্লাইটা বেশি হয়। সাম্প্রতিক সময়ে যেসব ঋণ বিতরণ হচ্ছে তার বেশিরভাগই সরকারের প্রণোদনার আওতায় চলতি মূলধন ঋণ। ফলে গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে 11,41,000 কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল 10,53,000 কোটি টাকা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বগুড়ায় শস্যচিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব। আয়োজকেরা বলছেন, এত বড় শস্যক্ষেত্রে মুখাবয়ব ফুটিয়ে তোলার কাজ বিশ্বে এটাই প্রথম। তাই এটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পাবে বলে আশা তাদের। বগুড়া শেরপুর উপজেলার আমরুল গ্রামে ৩৫ একর ধান খেতে ফুটে উঠছে জাতির পিতার মুখ। মুজিব বর্ষ উপলক্ষে ১২,৯২,০০০ বর্গফুটের ব্যতিক্রমী এই শিল্পকর্ম তৈরি করছে বেসরকারি সংস্থা ন্যাশনাল এগ্রি কেয়ার। এর আগে ৮,৫৫,৭৮৬ বর্গফুটের এরকম একটি শিল্পকর্ম তৈরি করেছিল চীন। শুক্রবার এই আয়োজন দেখতে বগুড়ায় যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শত কোটি মানুষের সামনে তুলে ধরবে এই যে মহতী উদ্যোগ নিয়েছেন, সেই মহতী উদ্যোগের আমি একজন সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ৩ মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। চীন থেকে আনা হয়েছে রঙিন ধানের চারা। আমরা আশা করছি যে আমাদের যে কার্যক্রম চলমান রয়েছে, আমরা ফিল্ড ট্রায়াল করেছি, ফিল্ড ট্রায়াল আমরা যেটি পেয়েছি যে আমরা এটা সফল। জাতির পিতার মুখাবয়ব নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে এই কাজে যোগ দিয়েছেন চিত্রশিল্পীরা। অংশ নিচ্ছেন বিএনসিসির ক্যাডেট সহ স্থানীয় অনেকেই। কৃষকের কর্মক্ষেত্র, কর্মযজ্ঞই হলো মাঠে। এই মাটিকেই ক্যানভাস হিসেবে আমরা জাতির পিতার মুখচ্ছবি আমরা সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। আগামী ১ মাসে ধানের চারা বড় হলে স্পষ্ট হবে বঙ্গবন্ধুর মুখাবয়ব। এ প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ১,১৫,০০,০০০ টাকা। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে প্রায় ১৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ২২,১৪,০০০। নতুন ৬.৫ লাখ নিয়ে রোগী। করোনার আগের ধরনের ওপর ভ্যাকসিনটি ৯৬% কার্যকর বলে জানানো হয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে শুরু হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক কোম্পানি নোভাভ্যাক্স ও জনসন অ্যান্ড জনসনসের উদ্ভাবিত করোনার টিকার তৃতীয় ধাপের ট্রায়াল। ১৮ থেকে ৮৪ বছরের বয়সী ১৫,০০০ মানুষের উপর এই টিকা প্রয়োগ করা হয়। এর মধ্যে ২৭% মানুষের বয়স ৬৫ বছরের বেশি। এটি অক্সফোর্ডের ভ্যাকসিনের পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় পরিসরের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। তৃতীয় ধাপের ট্রায়ালের সম্প্রতি প্রকাশিত ফলে দেখা গেছে নোভাভ্যাক্সের এই টিকা যুক্তরাজ্যের নতুন ধরনের ভাইরাসের ক্ষেত্রে ৮৯.৩% কার্যকর।
এই নিরীক্ষা আমাদের স্পষ্টভাবে দেখাচ্ছে যে আগের ধরনের পাশাপাশি এই টিকা যুক্তরাজ্যের ধরনের উপর কার্যকর। এটি আমাদের জন্য দুর্দান্ত সংবাদ। এর মানে আমরা আরেকটি কার্যকর ভ্যাকসিন পাওয়ার কাছাকাছি। এদিকে দক্ষিণ আফ্রিকার নতুন ধরন প্রতিরোধে নোভাভ্যাক্সের টিকাটির সাফল্যের হার তুলনামূলক কম হলেও তা প্রত্যাশার চেয়ে বেশি বলে দাবি সংশ্লিষ্টদের। দেশটিতে চালানো পরীক্ষায় দেখা গেছে সেখানে পাওয়া ধরনের বিরুদ্ধে টিকাটি 60% কার্যকর। এছাড়া করোনার আগের ধরন ঠেকাতে এটি 96% সফল। এই টিকার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি তৈরি করতে খুব কম স্পাইক প্রোটিন প্রয়োজন হয়, যার অর্থ খুব কম সময়ে এবং কোনো জটিলতা ছাড়াই এর ডোজগুলি তৈরি করা যাবে, যা বর্তমানে আমাদের সবচেয়ে বেশি দরকার। ভ্যাকসিনের এমন কার্যকারিতা নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতিমধ্যে করোনার আগের ধরনের উপর ভ্যাকসিনটি 96% কার্যকর বলে জানানো হয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে শুরু হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক কোম্পানি নোভাভ্যাক্স ও জনসন অ্যান্ড জনসনসের উদ্ভাবিত করোনা টিকার তৃতীয় ধাপের ট্রায়াল। 18 থেকে 84 বছর বয়সী 15,000 মানুষের উপর এই টিকা প্রয়োগ করা হয়। এর মধ্যে 27% মানুষের বয়স 65 বছরের বেশি। এটি অক্সফোর্ডের ভ্যাকসিনের পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় পরিসরের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। তৃতীয় ধাপের ট্রায়ালের সম্প্রতি প্রকাশিত ফলে দেখা গেছে নোভাভ্যাক্সের এই টিকা যুক্তরাজ্যের নতুন ধরনের ভাইরাসের ক্ষেত্রে 89.3% কার্যকর। এই নিরীক্ষা আমাদের স্পষ্টভাবে দেখাচ্ছে যে আগের ধরনের পাশাপাশি এই টিকা যুক্তরাজ্যের ধরনের উপর কার্যকর। এটি আমাদের জন্য দুর্দান্ত সংবাদ। এর মানে আমরা আরেকটি কার্যকর ভ্যাকসিন পাওয়ার কাছাকাছি। এদিকে দক্ষিণ আফ্রিকার নতুন ধরন প্রতিরোধে নোভাভ্যাক্সের টিকাটির সাফল্যের হার তুলনামূলক কম হলেও তা প্রত্যাশার চেয়ে বেশি বলে দাবি সংশ্লিষ্টদের। দেশটিতে চালানো পরীক্ষায় দেখা গেছে সেখানে পাওয়া ধরনের বিরুদ্ধে টিকাটি 60% কার্যকর। এছাড়া করোনার আগের ধরন ঠেকাতে এটি 96% সফল। এই টিকার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি তৈরি করতে খুব কম স্পাইক প্রোটিন প্রয়োজন হয়, যার অর্থ খুব কম সময়ে এবং কোনো জটিলতা ছাড়াই এর ডোজগুলি তৈরি করা যাবে, যা বর্তমানে আমাদের সবচেয়ে বেশি দরকার। ভ্যাকসিনের এমন কার্যকারিতা নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতিমধ্যে শুরু করবে বলে আশা কর্তৃপক্ষের। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 পেসারের একাদশ এখন আর অসম্ভব কিছু নয় বাংলাদেশের জন্য। ওয়ানডে সিরিজে পেস কেন্দ্রিক বোলিং আক্রমণ সাজিয়েছিল টাইগার ম্যানেজমেন্ট। চট্টগ্রামেও স্পোর্টিং উইকেটের আমন্ত্রণ রাহি মুস্তাফিজদের প্রতি। ইতিবাচক মানসিকতায় সেই চ্যালেঞ্জ জিততে চায় টাইগার পেসাররা। এদিকে রোববার ঘোষণা করা হবে চূড়ান্ত টেস্ট স্কোয়াড। অ্যাওয়ে ডেলিভারি পুরনো বলে কাটার স্কিলটা সহজাত, কিন্তু বাঁহাতি পেসারদের জন্য গুরুত্বপূর্ণ ইনসুইংটা আয়ত্তে ছিল না মুস্তাফিজের। ওয়ানডে সিরিজে সেই স্কিল নাগালে এনে পূর্ণতার পথে কাটার মাস্টার। শুধু ফিজ নয়, রুবেল, হাসান মাহমুদ, শরীফুলদের রিদমে উঠছে টাইগার পেস অ্যাটাক। নেপথ্যে বড় ভূমিকা যার, তিনি এই ভদ্রলোক ওটিস গিবসন। পেসারদের স্ট্রেংথ ও স্ট্যামিনা মোক্ষম চ্যানেল দিয়ে বের করে এনে দিচ্ছেন নতুন আকৃতি। তারপরও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। ওয়ানডে সিরিজের কৌশল হয়ে যেতে পারে অকার্যকর। টেস্টে চাই নতুন পরিকল্পনা। বরাবরের মতোই অভিজাত ফরম্যাটে কি আরেক দফা বিশ্রামে যাচ্ছেন মুস্তাফিজ? বাড়তি কোনো পরিকল্পনা কি আছে নতুনদের নিয়ে? অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাগরিকার বাতাসে। অনেক সময় প্র্যাকটিস করতেছি এবং ইন্টেন্সও ভালো প্র্যাকটিসের, আমরা আমাদের কাজগুলো করতেছি এবং কোচও আমাদের অনেক সাহায্য করতেছে আমাদের প্র্যাকটিসের জন্য, মানে আমাদের বোলিং স্কিলের জন্য। আর আমরা পেস বোলাররা এনজয় করতেছি। টেস্ট ম্যাচে আমরা কিন্তু সবচেয়ে বেশি আমাদের স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে স্পিনার। তার মানে এই না যে ফাস্ট বোলার উইকেট পাবে না, বাট ডিপেন্ড করবে যে উইকেটটা কি বিহেভ করে, উইকেটটা কী ধরনের উইকেট। বাট ইনিশিয়ালি প্রথম দিন যেহেতু ঠান্ডার দিন, ফার্স্ট ডেতে আমার মনে হয় যে পেস বোলাররা খুব ভালো বল করবে, বিশেষ করে ফার্স্ট স্পেলগুলোতে। জোরে বল করতে পারা ক্যারিবীয় ক্রিকেট সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই সুবাদে ফাস্ট বলটা তুলনামূলকভাবে ভালো খেলে উইন্ডিজ ব্যাটসম্যানরা। সেই সামর্থ্য মাথায় রেখে বোলিং আক্রমণ কৌশল সাজানোর চ্যালেঞ্জ টাইগার ম্যানেজমেন্টের। আবাদত, খালেদ আগে যেমন ধরেন ওরা অনেক বোলিং করতে চাইতো না, কিন্তু এখন যেটা হয়েছে আমরা যখন ফার্স্ট ক্লাস খেলি তখন আমরা চাই অনেক বোলিং করতে। আমাদের নিজেদের ভিতরে একটা কম্পিটিশন আছে। আমরা যদি স্টার্টিংটা ভালো করি তাহলে আমার কাছে মনে হয় আমাদের শুরুটা ভালো হবে। মোমেন্টাম দিচ্ছে সমর্থন, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সাগরিকায় টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার প্রথম 10 জনে মাত্র এক পেসার। মিরপুরের মন্থরতা নেই,
চট্টগ্রামের স্পোর্টিং উইকেটের ফায়দা তুলে নেওয়ার সুযোগ পেসারদের সামনে। সাগর পারে অপেক্ষারত টাইগারদের ভবিষ্যৎ এক্সপ্রেস। হুইসেল দেয়া হবে কিনা সিদ্ধান্তটা ম্যানেজমেন্টের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কাতার বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে 1 মার্চ থেকে শুরু জাতীয় দলের আবাসিক ক্যাম্প। স্কোয়াড নির্বাচনে প্রাধান্য পাবে বিপিএল এর পারফরম্যান্স, বলেছেন কোচ জেমিডে। আসন্ন ক্যাম্পে দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ, তবে ভেন্যু জটিলতায় থেমে আছে হেড কোচের পরিকল্পনা। ঢাকায় এসেছেন 14 জানুয়ারি, তবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকায় সুযোগ হয়নি মাঠে গিয়ে খেলা দেখার। হোটেলে বসেই প্রিমিয়ার লিগের ম্যাচে নজর রেখেছেন কোচ জেমিডে। কেমন হচ্ছে এবারের লিগ, বন্দি দশা থেকে মুক্তি পেয়েই স্পষ্ট করেছেন ভাবনা। 14 দিন ঘরের মধ্যে থাকা কষ্টের। লিগে বেশ কয়েকটি ম্যাচ দেখেছি, অনেকেই ভালো পারফর্ম করেছে। এদের বেশ কয়েকজন জাতীয় দলের ক্যাম্পে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের এখনো বাকি 3 ম্যাচ। 25শে মার্চ সিলেটে লাল সবুজদের প্রতিপক্ষ আফগানিস্তান। সে লক্ষ্যে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাফুফে, তবে ভেন্যু জটিলতায় কাগজে কলমেই আটকে সব পরিকল্পনা। এ নিয়ে কোচ জেমির ভাবনা কি? হোম অ্যাডভান্টেজ না পেলে ভালো করা কঠিন হবে। বাফুফেকে আমার অবস্থানে স্পষ্ট করেছি, এখানেই খেলতে চাই আমরা। তবে সবকিছু নির্ভর করছে এএফসি ফিফার সিদ্ধান্তের উপর। আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে সেরা কম্বিনেশন খুঁজে নিতে কয়েকটি প্র্যাকটিস ম্যাচ আয়োজনের তাগিদ কোচের। বাফুফের ক্যালেন্ডার অনুযায়ী মার্চেই হতে পারে বঙ্গবন্ধু গোল্ড কাপ। সেটা হলে আফগান ম্যাচের ড্রেস রিহার্সেলটা গোল্ড কাপেই সেরে নিতে চান কোচ জেমিডে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তৃতীয় ধাপে 62 পৌরসভায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। উৎসব মুখর পরিবেশে চলছে ভোট। প্রথম দুদিনে করোনার টিকা নেওয়া কারো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দেশব্যাপী টিকাদান শুরু 7 ফেব্রুয়ারি। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ 10:30টায়, মিলবে অনলাইনে, কলেজে জমায়েত নয়। আজ ভাষান্তরে যাচ্ছেন আরও 1222 রোহিঙ্গা। চট্টগ্রাম থেকে যাত্রা হবে নৌবাহিনীর জাহাজে। স্বর্ণ চোরাচালানের নিরাপদ মাধ্যম হয়ে উঠেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ধরা পড়া বড় চালানের 73 ভাগই বিমানের। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।